বাংলার শেষ চ্যাপ্টার ছিল। আর একটা সেই অলংকার, অলংকার হচ্ছে তোমাদের আছে অলংকার, সেটাই সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই। সেটা হচ্ছে যে অলংকার হচ্ছে যে সাহিত্যিকের রচনার লেখার কৌশল, সাহিত্যিকের লেখার কৌশল সাহিত্য এবং কাব্যের শব্দকে শ্রুতিমধুর এবং হৃদয়গ্রাহী করে তোলে। এই ধরনের লেখার কৌশল বা রচনা কৌশলকেই বলে অলংকার। কি বললাম? সাহিত্যিকের লেখার কৌশল সাহিত্য এবং কাব্যের শব্দকে শ্রুতিমধুর এবং হৃদয়গ্রাহী করে তোলে। এই ধরনের রচনা কৌশলকেই সাহিত্যের ভাষায় অলংকার বলে। যেমন সোনার হাতে সোনার চুড়ি কে কার অলংকার। সোনার হাত, সেখানে সোনার চুড়ি, কোনটা কার অলংকার? তার লেখার ওপর সাহিত্যিক তার লেখার ওপর এত সুন্দরভাবে মানে শব্দ চয়ন করেন যেগুলো শুনলে আমাদের মনে প্রফুল্লতা আসে, পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, ঠিক না? ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, তাই না? এই যে আছে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা, তা সত্যেন্দ্রনাথকে ছন্দের জাদুকর বলা হয়। এই ছন্দ মিল বা শব্দ মিল এগুলোকেই বলা হয় সাহিত্যের ভাষায় অলংকার। ঠিক আছে? তোমাদের অলংকার আগের বারে ছিল যেগুলো, সেগুলো হচ্ছে যেমন অনুপ্রাস ছিল, শ্লেষ ছিল, যমক ছিল, উপমা ছিল। এই চারটে অলংকার ছিল। অলংকারের যদিও দুটো ভাগ আছে, একটা শব্দালঙ্কার, একটা অর্থালঙ্কার। শব্দালঙ্কার শব্দের ওপর নির্ভর করে, আর অর্থালঙ্কার ভিতরের মানের ওপর নির্ভর করে। তো এই দুই ধরনের হয় অলংকার, শব্দালঙ্কার এবং অর্থালঙ্কার। তাহলে অলংকার কাকে বলে বললাম, যে সাহিত্যিকের রচনার কৌশল সাহিত্য এবং কাব্যের শব্দকে শ্রুতিমধুর এবং হৃদয়গ্রাহী করে তোলে। এই ধরনের রচনা কৌশলকেই বলে অলংকার। তা অলংকার দু প্রকার, একটা শব্দালঙ্কার আর একটা হচ্ছে অর্থালঙ্কার। তাহলে যেটা শব্দের ওপর নির্ভর করে আর যেটা অর্থের ওপর নির্ভর করে, এই ধরনের অলংকার আছে। তোমাদের অলংকারের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, শব্দালঙ্কার অনেক আছে, অর্থালঙ্কার অনেকগুলো আছে। ঠিক আছে? অর্থালঙ্কার যেমন অনুপ্রাস, যমক, শ্লেষ, ঠিক আছে? সেই রকম শব্দালঙ্কারও ওরকম আছে অনেক। তা আমাদের সেই শ্রেণীবিভাগের মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের মাত্র দুটো অলংকার তোমাদের পড়তে হবে, একটা হচ্ছে অনুপ্রাস আর একটা হচ্ছে যমক। এই দুটো আছে তোমাদের, এই দুটোকে তোমাদের ভালো করে করতে হবে। ঠিক আছে? তাহলে ওই দুটো নিয়ে আলোচনা করি আমরা। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যেমন ধরো এরকম যদি দিই, যেমন ধরো 1 নম্বর, সেটা হচ্ছে তোমাদের যেমন ধরো এরকম যদি দিই যে গুরু 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 মেঘ গুমরি গুমরি, গুরু গুরু মেঘ গুমরি গুমরি, গরজে গগনে গগনে, গরজে গগনে গগনে। দেখো সাহিত্যিকের লেখার কৌশলের ওপর কিন্তু এই অলংকার নির্ভর করে। ঠিক আছে? দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, দেখো মেঘটাকেও গ মনে হচ্ছে, তাই না? মেঘ, আমরা অনেক সময় উচ্চারণের সময় ঘয়ের ওপর বেশি জোর দিয়ে দেয়, যেমন 5 যুক্ত শের, 5 শের, তাই না? ব্যঞ্জন সন্ধিতে আছে 5 যুক্ত শের, বাংলা ব্যঞ্জন সন্ধি 5 শের। তার তালবস্যের সঙ্গে চটাও পাশাপাশি থেকে তার মতো হয়ে গেছে, তাই সেটা 5 শের হয়ে গেছে। এখানেও তেমনি দেখো সব শব্দগুলোতে দেখো গ একাধিকবার এসেছে, তাই না? গুরু গুরু মেঘ, মেঘটাও অনেকটা গয়ের মতো, গুমরি গুমরি, গরজে গগনে গগনে। দেখো গয়ের অনুপ্রাস, এটা কি বলা হয়?
গয়ের অনুপ্রাস, গটা বারবার ধ্বনিত হচ্ছে, এরকম শব্দও হতে পারে। তাহলে এরকম বলা যেতে পারে একই ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত বা বিযুক্তভাবে একসঙ্গেও থাকতে পারে, ছেড়ে ছেড়েও থাকতে পারে। তা যুক্ত বা বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে যদি শ্রুতি মাধুর্যের সৃষ্টি করে তখন তাকে বলা হয় অনুপ্রাস। তাহলে আমি এখানে কি পড়ালাম, এইটাকে বলা হয় অনুপ্রাস। অনুপ্রাস অলঙ্কার তোমাকে বলতে হবে। তো অনুপ্রাস অলঙ্কার, তাহলে অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? যে একই ব্যঞ্জন বর্ণ, একই ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ, একই ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত বা বিযুক্তভাবে, একই সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে, ছেড়ে ছেড়েও থাকতে পারে, বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে, একাধিকবার উচ্চারিত হয়ে যদি ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে বা ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করে তাকে অনুপ্রাস অলঙ্কার বলে। যেমন গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে। ঠিক আছে, নিশ্চয় বুঝতে পারছো অনুপ্রাস, এটা হচ্ছে অনুপ্রাস, এটাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। কি বললাম, একই ব্যঞ্জন বর্ণ বা বর্ণগুচ্ছ, একটা ব্যঞ্জনেও হতে পারে বা একাধিক বর্ণগুচ্ছতেও হতে পারে, যুক্ত বা বিযুক্তভাবে একসঙ্গে যুক্ত হয়ে থাকতে পারে বা ছাড়া ছাড়াও থাকতে পারে, একাধিকবার উচ্চারিত হয়ে যদি ধ্বনি মাধুর্যের সৃষ্টি করে, দেখো ধ্বনি মাধুর্যের সৃষ্টি করেছে, শুনতে ভালো লাগছে, ঠিক আছে, তখন তাকে অনুপ্রাস অলঙ্কার বলে। সংজ্ঞাটা লিখে নাও, পরীক্ষায় সংজ্ঞাও আসতে পারে। সংজ্ঞা দিল, বললো সংজ্ঞা লেখো, মানে ডেফিনেশন লেখো, দুটো উদাহরণ লেখো, তখন দুটো উদাহরণ লিখতে হবে। কিংবা এরকম দিয়ে দিল এটা কি অলঙ্কার, কেন সেই অলঙ্কার, তখনও কিন্তু সেই সংজ্ঞা দিয়েই বোঝাতে হবে যে যেহেতু গ বর্ণটা বারবার উচ্চারিত হয়ে ধ্বনি মাধুর্যের সৃষ্টি করেছে তাই এটি অনুপ্রাস অলঙ্কার হয়েছে। ঠিক আছে, এরকমভাবে কিন্তু পরীক্ষায় লিখতে হবে। তোমরা সবাই সংজ্ঞাটা লিখে নাও, পরীক্ষায় এইভাবেই সংজ্ঞা আসে, তা সংজ্ঞাটা এইভাবে লিখতে হবে আর এরকম উদাহরণ দিতে হবে। উদাহরণ আরও দু একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আরও দুটো উদাহরণ দিই। যেমন ওখানে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, সেরকম এরকমও হতে পারে কুলায় কাঁপিছে কাতর কপোত। কপোত মানে পায়রা, কপোত কপতি, দেখো কয়ের অনুপ্রাস হয়েছে, তাই না, বারবার কটা উচ্চারিত হয়েছে, তাই এটাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। কিংবা আরও আছে অনেক, নন্দপুর চন্দ্রবীণা, নন্দপুর চন্দ্রবীণা বৃন্দাবন অন্ধকার। এই অন্ধটাও অন্ধ মনে হচ্ছে খানিকটা এরকমও। এবং নন্দবু দেখো দন্তন্য দয় যুক্ত বা বিযুক্তভাবে যুক্ত হয়ে উচ্চারিত হয়েছে,
তাহলে নন্দপুর চন্দ্রবীণা, বৃন্দাবন অন্ধকার, এরকম হতে পারে অনুপ্রাস অলঙ্কার। 4 নম্বর জাগো, অন্তানুপ্রাস হয়, শেষে মিল থাকতে পারে, মাঝে মিল থাকতে পারে, মধ্যানুপ্রাস হয়, এরকমও হতে পারে। ঠিক আছে। আবার আদ্যানুপ্রাস মানে প্রথমে থাকতে পারে, যেমন এই যে গ গ গ গগুলো প্রথমে রয়েছে, এগুলোকে বলে আদ্যানুপ্রাস, আদ্য মানে প্রথম। আর মধ্যানুপ্রাস, যেমন ধরো লঙ্কার পঙ্কজ রবি, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্তাচলে। তাহলে শব্দ মধ্যে রয়েছে উঁ কয়ে, এটাও কিন্তু অনুপ্রাস অলঙ্কার। কিংবা রক্তমাখা অস্ত্র হাতে, রক্তমাখা অস্ত্রে রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, যত রক্ত আঁখি কি মানে চোখ, শিশু পাঠ্য কাহিনীতে, শিশু পাঠ্য কাহিনীতে থাকি মুখ ঢাকি। আঁখি অন্তানুপ্রাস, আঁখির সঙ্গে ঢাকির মিল, দেখতে পেয়েছ? শিশু পাঠ্য কাহিনীতে থাকি মুখ ঢাকি, বা থাকে, থাকে লিখলেও হবে, থাকি আছে, আমি থাকি থাকি লিখে ফেললাম, থাকে মুখ ঢাকি। ঠিক আছে, এইগুলো দেখতে পাচ্ছ? তাহলে এইগুলো সব কিন্তু অনুপ্রাস অলঙ্কার। ঠিক আছে, তাহলে অনুপ্রাসটা বুঝতে পারলে কি বললাম, যে একই ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনবর্ণগুচ্ছ যুক্ত বা বিযুক্তভাবে একাধিকবার উচ্চারিত হয়ে যদি শ্রুতি মাধুর্যের সৃষ্টি করে তাকে বলা হয় অনুপ্রাস অলঙ্কার। ঠিক আছে, তোমাদের এই দুটো আরেকটা অলঙ্কার আছে, সেটা হচ্ছে যমক। তাহলে এটা অনুপ্রাস হলো, ভালো করে লিখে নাও এগুলো। আর এটা হচ্ছে 2 নম্বরে হচ্ছে যমক। যেমন ধরো যমকের একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ধরো ভারত ভারত খ্যাত আপনার গুণে। দেখো দুবার ভারত ব্যবহৃত হয়েছে, দুবার কিন্তু দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ভারত কথার অর্থ হচ্ছে রায়গুণাকার ভারতচন্দ্র রায়, আর এটা হচ্ছে ভারতবর্ষ। তাহলে এই যে কবি ভারতচন্দ্র রায়, রায়গুণাকার ভারতচন্দ্র, অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গের তীরে পার কর বলিয়া ডাকিল পাটনিরে, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরায় আনিল নৌকা বামাসর শুনি। আমি অনেকবার তোমাদের পড়ানোর সময় এই গল্প, এই কবিতা বা কবিতার ভিতরে যে গল্প আছে সেটাও বলেছিলাম। যাই হোক, ভারতচন্দ্র রায়, মানে দেখো দুটো শব্দ কিন্তু দুটো অর্থে ব্যবহৃত হয়েছে, এটাকেই বলা হয় কিন্তু যমক। তাহলে কি লিখবে, দুই বা, সংজ্ঞাটা লেখো, দুই বা ততোধিক, মানে দুইয়ের বেশিও হতে পারে, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একই স্বরধ্বনি সমেত, তার মানে বানানে কিন্তু ভুল থাকবে না, একই রকম থাকবে দুটোই। দেখো ভারত ভারত একই বানান, একই স্বরধ্বনি সমেত একই স্বরধ্বনি সমেত দুই বা, দুবার মিনিমাম দুবার থাকতে হবে, দুই বা ততোধিকবার
দুইয়ের বেশি হতে পারে, ততোধিকবার ব্যবহৃত হয়ে, ততোধিকবার ব্যবহৃত হয়ে আচ্ছা, দুই বা ততোধিকবার ব্যবহৃত হয়ে নয়, ততোধিকবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে সাহিত্যিক সৌন্দর্যের, সাহিত্য সৌন্দর্যের সৃষ্টি করলে তাকে যমক অলঙ্কার বলে। সবাই লেখা দেখতে পাচ্ছ? ভালো করে দেখো। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ, দুটো ব্যঞ্জন বর্ণ হতে পারে, তার বেশি হতে পারে, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একই স্বরধ্বনি সমেত দুই বা ততোধিকবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে, মিনিমাম দুবার, তারও বেশি হতে পারে। আনাদরে আনা যায় কত আনারস, আনারটা দেখো তিনবার ব্যবহৃত হয়েছে। দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একই স্বরধ্বনি সমেত দুই বা ততোধিকবার ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে সাহিত্য সৌন্দর্যের সৃষ্টি করলে তাকে বলা হয় যমক অলঙ্কার। বোর্ডের লেখাটা ভালো করে দেখতে পাচ্ছ সবাই? তানিয়া নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অনুলিপি কেন দেখতে পাচ্ছ না? সৌম্যদীপ, সঞ্জনা, রাজলক্ষ্মী সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর আমি যেটা বোঝালাম নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কি বললাম? এই যে দেখো দুবার, দুই বা ততোধিক ব্যঞ্জন বর্ণ একই স্বরধ্বনি সমেত দুই বা ততোধিকবার ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে, এটা কিন্তু মনে রাখতে হবে, আলাদা আলাদা অর্থে ব্যবহৃত হয়ে সাহিত্য সৌন্দর্যের সৃষ্টি করলে তাকে বলা হয় যমক অলঙ্কার। ঠিক আছে, আরও দুটো উদাহরণ আমি লিখে দিচ্ছি, সবাই নিশ্চয়ই লিখেছো। দুটো উদাহরণ লিখে দিচ্ছি, টাইমটা শেষ হয়ে যাচ্ছে, তাই আরও দুটো উদাহরণ দেখছি। পরবর্তী ক্লাসে আরও ভালো করে এটা বোঝালাম, আরও অনেকবার আলোচনা করা যাবে। সেই জন্যই বলছিলাম এই ক্লাসটা খুব জরুরি। যেমন ধরো আমি কি বললাম, আনাদরে আনা যায়, আনাদরে আনা যায় কত আনারস। আনারস ফল, আনা মানে ব্রিং, নিয়ে আসা, আনা মানে পয়সা, দাম, আনাদরে আনা যায় কত আনারস। ঠিক আছে, কিংবা যাইতে মানস স্বরে, যাইতে মানস স্বরে কার না মানস স্বরে, কার না মানস স্বরে। ঠিক আছে, মানস স্বরে মানে মনের ইচ্ছা। প্রথমটা হচ্ছে মানস সরোবরে, যাইতে মানস সরোবরে, সেখানে কার না ইচ্ছা হয় মানস সরোবরে যেতে। কিংবা কোথা হা হন্ত, কোথা হা হন্ত চির বসন্ত, চির বসন্ত আমি বসন্তে মরি, আমি বসন্তে মরি। কোথা হন্ত চির বসন্ত আমি বসন্তে মরি। চির বসন্ত মানে বসন্তকাল, আর বসন্ত মানে বাসন্তিক, বসন্ত মানে রোগ, হ্যাঁ, সেই রোগটাকে বলা হয় বসন্ত। তাহলে কোথা হন্ত চির বসন্ত, দেখো দুটো মানে বোঝাচ্ছে। এরকম একাধিক আরও উদাহরণ পরবর্তী ক্লাসে আমি তোমাদের বলে দেব। ঠিক আছে, আজ নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অলঙ্কারের যে যমক আর অনুপ্রাস এই দুটো পড়ালাম, এই দুটোই তোমাদের চ্যাপ্টারে আছে। এই দুটো ভালো করে তোমরা দেখো, সংজ্ঞাগুলো লেখো, আর এই উদাহরণগুলো একটু ফলো করো। যে উদাহরণগুলো দেবো সেগুলোই মোটামুটি পরীক্ষায় আসে, সেগুলোই আসবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। গুড বাই।